আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল আপনিজ এডুকেশন থেকে বলছি। আমি দিলাপুর জামান। আশা রাখি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার আমার পঞ্চম শ্রেণীর সাথে ক্লাস। বন্ধুরা, আজকে আমরা বাংলায় করব, কিন্তু বাংলা ব্যাকরণ। বাংলা সাহিত্যর চাইতে বাংলা ব্যাকরণ সবসময় একটু কঠিন। তোমরা সবাই জানো যে ব্যাকরণটা একটি গানের মধ্যে আছে, ব্যাকরণটা অকারণে হাজার পিছে পড়ে। সত্যি ব্যাকরণটা অকারণে হাজার পিছে পড়ে, কিন্তু সত্যি বলতে কি অকারণে নয়, আসলে কারণেই। যদি ব্যাকরণ আমরা ভালো করে ব্যাকরণ না শিখতে পারি, তাহলে কিন্তু বাংলা ভাষাটাকে আমরা আয়ত্তে আনতে পারব না। কারণ হলো ব্যাকরণে এমন এমন জিনিস আছে যে জিনিসগুলো আমাদেরকে অবশ্যই আগে জানতে হবে। না জানলে আমরা বাংলা সাহিত্যকে ভালোভাবে বুঝতে পারবো না, লিখতে পারবো না, পড়তেও পারবো না। সুতরাং বন্ধুরা, আজকে আগে আমি কিছু ব্যাকরণ তোমাদেরকে করিয়েছি। সেগুলো হলো বই থেকে পড়াই নাই, বা আমি সিরিয়াল মেনটেন করি নাই, এমনিতে করিয়েছি। আজকে থেকে আমরা বছরের প্রথম ব্যাকরণ যেটি তোমাদেরকে আমি পড়াবো এখন থেকে, সেই ব্যাকরণ মনে হলো আজকে থেকে আমরা শুরু করি। তো এর আগে বন্ধুরা, আমি এই বর্ণ সম্পর্কে কিছু ভিডিও আছে আমার, তোমরা নিশ্চয়ই দেখেছো। যদি না দেখে থাকো, আমার আগের ভিডিওগুলো অবশ্যই দেখবে। যদি আগের ভিডিওগুলি তোমরা না দেখো, আজকের ভিডিওটি তোমরা বুঝতে পারবে না, কারণ ওই ভিডিওগুলোর সাথে আজকের ভিডিওটি সম্পৃক্ত। তো আমি তোমাদের জন্য নোটস করেছি বন্ধুরা। এই দেখো, আমি নোটস করেছি তোমাদেরকে কিভাবে সহজ পদ্ধতিতে সংক্ষিপ্ত আকারে, বা তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য আমি কিছু টেকনিক নিয়ে তোমাদেরকে শেখাবো। সেই টেকনিকগুলো আমি নোটস করে রেখেছি তোমাদের জন্য। এগুলো আজকে আমি তোমাদেরকে বলে বুঝাবো। তোমরা এই জিনিসগুলা না লিখলেও কোনো অসুবিধা নেই, আবার যদি লিখতে চাও তাও লিখতে পারো। আমি তোমাদেরকে বুঝাবো, বুঝলেই তোমাদের হবে, কারণ এগুলো বইতে সংজ্ঞাগুলো দেওয়া আছে। তোমরা বই থেকে সংজ্ঞাগুলো পড়ে নিলেই হবে। সুতরাং কষ্ট করে লেখার কোনো দরকার নেই। তোমরা শুধু বুঝবা যে এগুলো কিন্তু অনেকটা অঙ্কের মতো। ব্যাকরণের সাথে অঙ্কের অনেক সম্পর্ক। অঙ্ক যেমন না বুঝলে, মাথায় না নিতে পারলে অঙ্ক কোনো দিনও হয় না, অঙ্ক বোঝাও সম্ভব হয় না, পড়াও সম্ভব হয় না। ঠিক তদ্রূপ ব্যাকরণ যদি তোমরা ভালো করে না বুঝো, তাহলে কিন্তু তোমরা কোনোদিনই ব্যাকরণ শিখতে পারবে না। আর ব্যাকরণ না শিখলে আমরা আমাদের ভাষাকে, আমাদের মাতৃভাষা বাংলা ভাষাকে আমরা কখনোই আয়ত্তে আনতে পারবো না। সুতরাং বন্ধুরা, এটি খুবই ইম্পর্টেন্ট ব্যাকরণ। আমি যেদিন ক্লাস নেব, আমার অনুরোধ থাকলেও তোমরা খুব মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখবে বা ক্লাসে মনোযোগী থাকবে। অন্যদিকে কেউ তাকাবে না, কথাবার্তা বলবে না, আর আমার কথাগুলো মন দিয়ে শুনবে। তো আজকে আমরা, তোমরা মনে করে দেখো যে এর আগে আমি একটি ভিডিও করেছিলাম। সেই ভিডিওটিতে আমি তোমাদেরকে স্পর্শ বর্ণ, বর্গীয় বর্ণ, এই বর্ণগুলো সম্পর্কে আমি মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি এগুলো তোমাদেরকে করেছিলাম। তো আমরা ক থেকে ম পর্যন্ত বর্গীয় বর্ণ করেছি। তারপরে এখানে ঘুষ, অঘুষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ এগুলো আমি 3টা ভিডিওতে, একাধারে 3টা ভিডিওতে, আমি এক ভিডিওতে পড়াই নাই, কারণ তাহলে সময় বেশি লাগবে এবং তোমাদের বুঝতে অসুবিধা হবে। এই জন্য আমি একাধারে 3টা ভিডিও করেছিলাম ব্যাকরণের উপরে। তখন আমরা এগুলো শিখেছি। সুতরাং আমাদেরকে এখন এই যে জিনিসগুলা বাকি আছে, এগুলা এই বর্ণেরই অন্তর্গত। আরও কিছু জিনিস এটি আমাদের শেষ করতে হবে, সেটি দিয়ে আজকে শুরু করব। তোমরা খুব মনোযোগ সহকারে দেখবা। আর আমি বারবার বলছি, আমার আগের ভিডিওগুলি যদি না দেখে থাকো বন্ধুরা, তোমরা আবার একটু কষ্ট করে ভিডিওগুলো বের করে দেখে ফেলবা। আপনিজ এডুকেশনে সার্চ দিলে চলে আসবে। তো সেখানে আমি যে 3 দিনের যে ক্লাসগুলো নিয়েছিলাম, সেই 3 দিনের 3টি ভিডিও খুব ভালো করে দেখে নিবা, তাহলে আজকের ভিডিওটি তোমাদের বুঝতে কোনো কষ্ট হবে না।
তো ঠিক আছে বন্ধুরা, এখানে আমরা আজকে শিখব হলো আমাদের 3টি বিষয় বাকি ছিল এবং আরেকটি বিষয় আছে আমি পরে বলছি এটি শেষ হলে আমাদের বর্ণ সম্পর্কে যে ধারণা সেগুলো শেষ। আমরা মাত্রা সম্পর্ক এর আগে একটি ভিডিও আছে আমার মাত্রা, সেটিও তোমরা একবার দেখে নেবে, মাত্রাও আমাদের শেষ। তো আজকে যেগুলো বাকি ছিল সেটির মধ্যে 1 নম্বরে হলো উষ্ণ বর্ণ। এটাকে আমরা উষ্ণ বর্ণ বলি না, বলি উষ্ণ বর্ণ, মটা উজ্জ্বল, এই জন্য আমরা বলি উষ্ণ বর্ণ। উষ্ণ বর্ণের মধ্যে কি কি আছে দেখো, তালিবস্য, মূর্ধন্যস্য, দন্তেস্য, হ। এই 4টি বর্ণকে কেন উষ্ণ বর্ণ বলা হয়? এই 4টি বর্ণকে কেন উষ্ণ বর্ণ বলা হয়? এই 4টি বর্ণকে উষ্ণ বর্ণ বলা হয় এই জন্য, আমাদের ফুসফুস থেকে যে বাতাস বের হয়ে আসে, আমাদের ফুসফুস থেকে যে বাতাস বের হয়ে আসে, খুব ভালো করে শোনো, যে বাতাস বের হয়ে আসে সেই বাতাস কি হয়, সেই বাতাস একটু বেশি পরিমাণে বের হয়ে আসে। এই শব্দ বর্ণগুলো উচ্চারণ করার সময় আমি তোমাদেরকে উচ্চারণ করে দেখিয়ে দেব এবং বেশি সময় ধরে আমরা শ্বাস নিয়ে এই বর্ণগুলো উচ্চারণ করি, এই জন্য এগুলোকে কী বলে? উষ্ণ বর্ণ। আমি আবারও বলছি বন্ধুরা, আমাদের ফুসফুস থেকে তাড়িত হয়ে যে বাতাস বের হয়ে আসে, আমরা জানি তা মুখবিবরের কোনো না কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে যে কোনো ধ্বনি উচ্চারিত হয়। এই উচ্চারণের উপরে নির্ভর করে আমরা এক একটাকে এক এক ধ্বনি বলে নাম দিয়েছি, বা ব্যাকরণবিদরা এক একটাকে এক এক ধ্বনি বলে নাম দিয়েছেন। তো উষ্ণ বর্ণ এটি একটু আলাদা, বর্গীয় বর্ণের মধ্যে পড়ে না। বর্গীয় বর্ণের মধ্যে ক থেকে ম পর্যন্ত পড়ে। বন্ধুরা আমরা পড়েছি 5টি ভাগে ভাগ করে 5টি বর্গ এই বর্গের মধ্যে পড়ে। এখন তালিবস্য, মূর্ধন্যস্য, দন্তেস্য, হ, এই 4টিকে উষ্ণ বর্ণ কেন বলা হয়? আমি তোমাদেরকে আবারও বলছি যে ফুসফুস থেকে যে তাড়িত হয়, আমাদের যে বাতাস বের হয়ে আসে, আমরা আগেও পড়েছি, সেটি কোনো না কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে আসে এবং কোন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে আসে সেই জায়গার নাম দিয়ে কিন্তু আমরা বর্ণগুলির নাম দিয়েছি। তো সেগুলি ছিল দন্তবর্ণ, কণ্ঠবর্ণ, তারপরে নাসিক্য বর্ণ, এরকম বিভিন্ন নাম দিয়ে আমরা বর্ণের নাম দিয়েছিলাম। এগুলো একটু আলাদা। এখানে উষ্ণ বর্ণ বলতে বোঝাচ্ছে যে ওই একই ফুসফুস তাড়িত বাতাস বের হয়ে আসছে, কিন্তু এটি কোনো জায়গায় যে লেগে আসছে বা কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে আসছে সেটি। তালিবস্য, তালিবস্য যদিও আঘাতপ্রাপ্ত হচ্ছে কিন্তু সেটি উষ্ণ বর্ণ আমরা কেন বলছি দেখো, তালব্যস্য, এখানে কি হচ্ছে, বাতাসটা বেশি পরিমাণে বের হচ্ছে এবং একটু বেশি সময় ধরে আমরা উচ্চারণ করার সময় একটু বেশি সময় লাগছে, সেই জন্য আমরা এই 4টি বর্ণ, তোমরা উচ্চারণ করো, আমার সাথে উচ্চারণ করো বন্ধুরা। তালব্যস্য, মূর্ধন্যস্য, দেখো তো জোর দিয়ে আসছে না, বাতাসটা একটু বেশি পরিমাণে আসছে না এবং বেশি সময় ধরে উচ্চারণ করা লাগছে। দন্তেস্য, হ, হ, দন্তেস্য, হ, 4টাতেই কিন্তু কি পেলাম আমরা? 4টাতেই আমরা দেখলাম যে বাতাস একটু বেশি পরিমাণে আসছে, একটু জোর দিয়ে আসছে, আর আমরা একটু বেশি সময় ধরে উচ্চারণ করার সময় আমরা একটু বেশি সময় নিচ্ছি। তাহলে কি দাঁড়ালো? উষ্ণ বর্ণ আমরা কি পেলাম? যে বর্ণগুলি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস একটু কি বেশি পরিমাণে বের হয়ে আসে এবং এই বর্ণগুলি উচ্চারণের সময় আমরা একটু বেশি সময় নিই, সেই বর্ণগুলিকেই উষ্ণ বর্ণ বলি। এইবার এই যে 4টি বর্ণ, 4টি বর্ণের মধ্যে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে 4টি বর্ণ, 4টি বর্ণের মধ্যে আমি এখানে আন্ডারলাইন করলাম এই 3টি। এই যে হটা হলো একটু আলাদা, হটা আলাদা। এখন আমরা উষ্ণ বর্ণ 4টি পেলাম। উষ্ণ বর্ণের মধ্যে এই 3টি হলো অল্প প্রাণ, অবুস, এই 3টি হলো
অল্প প্রাণ অঘোষ, আমি একটু ছোট করে লিখে দিই, অল্প অল্প আর অঘোষ। অল্প মানে অল্প প্রাণ, তোমরা আগে ভিডিও দেখেছ, সুতরাং তোমরা বুঝবা। সংক্ষেপে আমরা আগেও লিখেছি, এখনো আমি সংক্ষেপে লিখলাম। অল্প মানে হচ্ছে অল্প প্রাণ। এই তিনটি হলো অল্প প্রাণ অঘোষ। আর এই যে হটা আমি এদিকে নিয়ে লিখছি, এটি হলো মহাপ্রাণ। আমি পুরাটা লিখবো না, মহা মানে হচ্ছে মহাপ্রাণ, ঘোষ। আমি এই অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ এগুলো তোমাদেরকে বোঝাতে যাব, কারণ বন্ধুরা এগুলো আমি দিনে যথেষ্ট পরিমাণে বারবার তোমাদেরকে বুঝিয়েছি। এগুলো আমরা আগেই শিখে ফেলেছি, এগুলো সম্পর্কে তোমাদের ধারণা আছে। আমি অল্প প্রাণ, মহাপ্রাণ, ঘোষ, অঘোষ এগুলো সম্পর্কে তোমাদেরকে আজকে কোনো কিছুই বোঝাবো। আজকে শুধুমাত্র এইটুকু বললাম যে এই চারটি উষ্ণবর্ণ কেন বলা হয় এবং তিনটিকে বলা হয় অল্প প্রাণ, অঘোষ। হলো কি, আমি তীর চিহ্ন দিয়ে এইদিকে লিখেছি মহাপ্রাণ, ঘোষ। এখন আমাদের উৎসবর্ণ চলে গেল। এখন আসি বন্ধুরা, দেখো অন্তস্থ বর্ণ। অন্তস্থ বর্ণ কোনগুলা? অন্তর্জ, র, ল, ব। আমরা এর আগে পড়েছিলাম কি বর্গীয় বর্ণ। মনে করে দেখো, আমরা বর্গীয় বর্ণ পড়েছিলাম, তোমাদের একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা। আমি যেভাবে পড়িয়েছি আমার বিশ্বাস তোমাদের সবার মুখস্থ হয়ে যাওয়ার কথা, যদি তোমরা মন দিয়ে ভিডিওগুলি দেখো। বর্গীয় বর্ণ আমরা পড়েছিলাম কি বন্ধুরা, মনে করে দেখো, ক থেকে ম পর্যন্ত কয়ের লাইন, তারপরে হচ্ছে জয়ের লাইন, তারপরে হচ্ছে তয়ের লাইন, টয়ের লাইন, পয়ের লাইন। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ আর ব বর্গ। এই প্রত্যেকটিতে 5টি করে বর্ণ ছিল, 5 5 25টি। এটিকে এই পুরা ছকটাকে বলে বর্গীয় বর্ণ। আর অন্তস্থ বর্ণ, উষ্ণ বর্ণ। তাহলে ওইখানে 25টি পেলাম, আর এইখানে মনে করো 25, 26, 27, 28, 29। এই যে উষ্ণ বর্ণ এবং স্পর্শ বর্ণের মাঝখানে কিছু বর্ণ আছে। উষ্ণ বর্ণ এবং বর্গীয় বর্ণ, উষ্ণ বর্ণের অন্তে কিছু বর্ণ আছে। অন্তস্থ কেন হলো? অন্তে মানে কি? এই দুটির অন্তে কিছু বর্ণ আছে, তার মানে হচ্ছে যে এই দুটির মাঝখানে কিছু বা অন্তে শেষে কিছু বর্ণ আছে। এই বর্ণগুলিকে বলে অন্তস্থ বর্ণ। কেন বলে অন্তস্থ বর্ণ? বন্ধুরা আবার মনোযোগ দিয়ে শোনো। বর্গীয় বর্ণ এবং উষ্ণ বর্ণের অন্তে যে বর্ণগুলি আছে সে বর্ণগুলিকে বলে অন্তস্থ বর্ণ। কেন অন্তস্থ বর্ণ বলে? এই দুই বর্ণের, দুই বিভাগের যে অন্তে যে বর্ণগুলো আছে সেগুলোকে বলে অন্তস্থ বর্ণ। তাহলে এখন প্রশ্ন আসবে, এই অন্তস্থ বর্ণ কোনগুলি? দেখো বন্ধুরা, অন্তস্থ বর্ণ কোনগুলি? অন্তর্জ, র, ল, ব। কি? অন্তর্জ, র, ল, ব। এগুলোকে আমরা আগে পড়ার সময় পেয়েছিলাম? পাইনি। আমরা বর্গীয় বর্ণে বা স্পর্শ বর্ণে কিন্তু এগুলো আমরা পাই না। আমরা উষ্ণ বর্ণেও এগুলো পাই না। তাহলে এই দুই বর্ণের মাঝামাঝি যে বর্ণগুলো সেগুলো হলো অন্তস্থ বর্ণ। আমরা কি জানলাম? তোমরা খুব ভালো করে লক্ষ্য করো, এগুলা বইতে দেওয়া আছে, তোমরা পড়লেই পারবে, কিন্তু না বুঝলে পারবে। অন্তর্জ, র, ল, ব। তোমরা ইচ্ছা করলে এখানে লিখে নিতে পারো 1 2 3 4। তোমাদের সিডাব্লিউ খাতায় তোমরা 5ম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা ইচ্ছা করলে এগুলো লিখে নিতে পারো, তাহলে তোমাদের জন্য আরো সুবিধা হবে। তো গেল অন্তস্থ বর্ণ। এখন এইখানে একটি বিষয় আছে, সেটি যদি আজকে সময় দিয়ে পারি তাহলে আমি বুঝাবো, না হলে আরেকদিন বুঝাবো। এখানে এই ব নিয়ে একটি বিষয় আছে। ব হলো দুটো। আমরা বর্গীয় বর্ণে পয়ের লাইনে একটি ব পেয়েছি, প, ফ, ব, ফ, ম। বন্ধুরা মনে করে দেখো, প বর্গে আমরা একটি ব পেয়েছি, সেটাকে বলে বর্গীয় ব। আর এখন যে বটা পেয়েছি এটিকে বলে অন্তস্থ ব।
এই বর্গীয় ব আর অন্তস্থ ব এই দুটির চেহারা কিন্তু একই, চেহারা একই, উচ্চারণ একই। এই দুটি ব চেহারা দেখো, বর্গীয় ব অন্তস্থ ব দুটিরই চেহারা একই, উচ্চারণ একই, কিন্তু তারপরেও এদের মধ্যে পার্থক্য আছে। এই পার্থক্যটা আমি যদি আজকে সময় পাই তাহলে আজকে বুঝিয়ে দিব, না হলে অন্য একদিন তোমাদেরকে অবশ্যই বুঝিয়ে দেবো। কারণ যদিও অন্তস্থ ব প্রচলন এখন আগের মতো নাই, কিন্তু তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে এই বর্গীয় ব এবং অন্তস্থ বর মধ্যে যে পার্থক্য, সেটি না জানলে তোমরা শব্দ সম্পর্কে বুঝতে পারবে না। শব্দের ভিতরে কিছু ব্যবধান আছে, সেগুলো বুঝতে হলে তোমাদের অন্তস্থ ব এবং বর্গীয় বর্ণের পার্থক্যটা অবশ্যই বুঝতে হবে। প্রচলন থাকুক বা না। এখন এই অন্তস্থ বর্ণ হলো 4টি, ব অবশ্যই অন্তস্থ বর্ণের মধ্যে, এইখানে যে 4টি, এই 4টি অন্তস্থ বর্ণের মধ্যে এই ব পড়েছে। বর্গীয় বর্ণের মধ্যে আরেকটি ব পড়েছিল, সেটি বর্গীয় ব, এটি হলো অন্তস্থ ব। তাহলে আমরা কি পেলাম? আমরা জানলাম অন্তস্থ বর্ণ কাকে বলে এবং অন্তস্থ বর্ণের অন্তর্গত কয়টি? 4টি, অন্তর্জ, র, ল, ব। এটি আমাদের শেষ। এখন দেখো বন্ধুরা, 3 নম্বরের কারণজাত বর্ণ, এটা হলো আমরা বলি ডয় বিন্দু র, কেউ বলে ডয় শূন্য, ডয় শূন্য, ডয় বিন্দু র, এইভাবে ডয় বিন্দু র, ডয় বিন্দু র, কারণজাত বর্ণ। এটিকে কেন কারণজাত বর্ণ বলা হয়? এটি আগে আমাদের জানতে হবে যে কারণজাত বর্ণ কেন বলা হয়, আর কেন কারণজাত বর্ণ বলা হয়, এবং এই দুইটি কেন কারণজাত, অন্যগুলি কারণজাত নয় কেন। এই দুইটি বর্ণ উচ্চারণ করার সময় বন্ধুরা তোমরা দেখো, ডয় বিন্দু র, ডয় বিন্দু র, ডয় বিন্দু র, উচ্চারণ করো আমার সাথে, ডয় বিন্দু র, দুটিই কিন্তু র। আবার আমরা বর্গীয় বর্ণেও আমরা কি পেয়েছি? অন্তস্থ বর্ণেও আমরা র পেয়েছি। অন্তস্থ বর্ণে আমরা যে র পেয়েছি সেটি উচ্চারণ করো, র, র, র। এটি কিন্তু কোথায়? এখানে এই দাঁতের নিচে যে মাড়ি, এখানে সামান্য স্পর্শ করে বের হচ্ছে। কিন্তু তোমরা দেখো, ডয় বিন্দু র, এটি যখন উচ্চারণ করছি তখন কি হচ্ছে? আমাদের জিহ্বার অগ্রভাগ এসে আমাদের যে দাঁত আছে উপরের পাড়ি, উপরের দাঁতের, নিচের দাঁতের না, উপরের দাঁতের তলা স্পর্শ করে একটা তাড়নার সৃষ্টি করছে। ডয় বিন্দু র, আমাদের জিহ্বার, আবারও বলছি আমি, মন দিয়ে শোনো, কেন তাড়নজাত ধ্বনি হয়? অন্য কোনো ধ্বনি কেন তাড়নজাত না? অন্য কোনো ধ্বনি এইভাবে উচ্চারিত হয় নাই। আমরা যতগুলো পড়ে আসছি কোনোটাই এরকম উচ্চারিত হয়। আমাদের জিহ্বার অগ্রভাগ একটু উল্টিয়ে এসে আমাদের উপরের দাঁতের তলা স্পর্শ করে একটা তাড়নার সৃষ্টি করে, একটা তাড়নার সৃষ্টি করে। তাড়না মানে কি? আমরা মনে করো কাজ করতে গেলে একজন আরেকজনকে বলি যে তাড়াতাড়ি কাজ করে, তাহলে এটা কি বলে? তাড়না। এইরকম একটা তাড়নার সৃষ্টি করে। ডয় বিন্দু র, ডয় বিন্দু র, এই যে এখানে একটা তাড়ন, এই তাড়নের কারণে এই বর্ণগুলি, এই দুটি বর্ণের নাম একইভাবে উচ্চারণ। তোমরা আমার সাথে করে দেখো, এটি যদি প্র্যাকটিক্যালি না করো তাহলে তোমরা বুঝবা না। ডয় বিন্দু র, ডয় বিন্দু, জিহ্বার অগ্রভাগ একটু উল্টিয়ে উপরের দিকে গিয়ে আমাদের উপরের পাড়ি, উপরের যে পার্ট আছে, দাঁতের যে পার্ট আছে, সেই পার্টের নিচে গিয়ে লেগে একটি তাড়নার সৃষ্টি করে বলে এই বর্ণগুলিকে বলা হয়েছে কারণজাত বর্ণ। ঠিক আছে বন্ধুরা, তোমাদের কি কনফিউজ? তোমরা কি বুঝতে পেরেছ? যদি না বুঝো তাহলে বলো যে না আমরা বুঝতে পারি। বুঝতে পেরেছ? অবশ্যই বুঝতে পারবে। এবং তোমরা নিজেরা উচ্চারণ করলেই পাবে। ডয় বিন্দু র, এটি আমাদের উচ্চারণের সময় আমাদের জিহ্বার অগ্রভাগ একটু উপরের দিকে
উল্টিয়ে গিয়ে দাঁতের আমাদের উপরের পাটির দাঁতের নিচে স্পর্শ করে একটা তাড়নার সৃষ্টি করে। এই জন্য এই দুটি বর্ণকে বলা হয়েছে তালুজার বর্ণ। তিনটি চলে গেল। 4 নম্বরে দেখো পরাশ্রয়ী বর্ণ। বন্ধুরা, পরাশ্রয়ী বর্ণ কোনগুলা? অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। তোমরা জানো যে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এর আগেও বলেছি আমি। এর আগে যখন আমরা বর্গীয় বর্ণ পড়েছি, স্পর্শ বর্ণ পড়েছি, তখন আমরা কিন্তু কিছু বর্ণ আছে যেগুলোকে আমরা বলেছিলাম যেগুলোকে ব্যঞ্জন বর্ণ না বললেও চলে, কিন্তু অবশ্যই এগুলা ব্যঞ্জন। কেন বলেছিলাম? কারণ এই যে এগুলা অন্য কোনো বর্ণের সাথে সম্পৃক্ত। আমি তোমাদের একটা ভিডিওতে আছে, তোমরা দেখে নিও। তো সেরকমই এখানে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এই তিনটি জিনিস কখনোই স্বাধীনভাবে কোনো বাক্যে বা শব্দে বসতে পারে না। আমি কি বলেছি? তোমরা আবার বলো যে অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু এই তিনটি বর্ণ কখনোই বাক্যে বা শব্দে স্বাধীনভাবে বসতে পারে না। কোনো না কোনো অন্য কোনো না কোনো ধ্বনি বা বর্ণের সাথে মিলিত হয়ে বসে। তারা উচ্চারিত হওয়ার সময় অন্য বর্ণ বা ধ্বনির আশ্রয় নেয় বলে তাদেরকে বলে পরাশ্রয়ী বর্ণ। কি বললাম বন্ধুরা? আবার রিপিট করো, সবাই আমার সাথে রিপিট করো। কেন এগুলোকে পরাশ্রয়ী বর্ণ বলা হয়? প্রথমেই হলো এই তিনটি বর্ণ কখনোই কোনো শব্দ বা বাক্যে, শব্দে যদি না বসতে পারে বাক্যে তো বসতেই পারবে না, কোনো শব্দে বা ধ্বনিতে তারা কি করতে পারে না? স্বাধীনভাবে বসতে পারে না। যদি বসতে হয় তাহলে অন্য কোনো ধ্বনি বা বর্ণের আশ্রয় নিতে হয়, মিলিতভাবে বসে। তখন গিয়ে তারা একটি ধ্বনি বা বর্ণের মতো উচ্চারিত হতে, আর না হলে তারা পারে না। তাহলে কেন এগুলোকে পরাশ্রয়ী বর্ণ বলে? আমরা সোজা বাংলায় বলবো, এই বর্ণগুলি উচ্চারণের সময় অন্য কোনো না কোনো ধ্বনি বা বর্ণের আশ্রয় নিয়ে উচ্চারিত হয় বলে এই বর্ণগুলিকে পরাশ্রয়ী বর্ণ বলা হয়। আর কি দরকার আছে? আমার তো মনে হয় না দরকার নেই। তোমরা খুব ভালো করে বুঝে এটি বুঝতে পেরেছ। এটি আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে, এই যে চাঁদ, চাঁদ আমরা লিখলাম, চাঁদ উচ্চারণ কি চাঁদ? না, চাঁদ। একটু নাকে যাবে, চাঁদ একটু নাকে যাবে। তাহলে এই নাকে যাওয়ার জন্য আমরা চাঁদকে লিখে এর উপরে আমরা চন্দ্রবিন্দুটা কি হলো? চাঁদ। এই এখন চাঁদের সাথে যখন চয়ের উপরে চন্দ্রবিন্দু বসলো তখন বিয়েটি উচ্চারণ আসলো। কিভাবে আসলো? যদি চন্দ্রবিন্দু না থাকতো তাহলে আমি এটি উচ্চারণ করতাম চাঁদ, কিন্তু আমরা জানি চাঁদের উচ্চারণ চাঁদ না, এখানে এটি চন্দ্রবিন্দু আছে। যখন চন্দ্রবিন্দু বসলো তখন এর উচ্চারণ কি হয়ে গেল? আর চাঁদ থাকলো না, আমরা বলবো চাঁদ। একটু নাকে উচ্চারিত। দুঃখ, দুঃখ। এখন আমি যদি লিখতাম দুঃখ, মনে করো লিখলাম তাহলে এটা কি হবে? উচ্চারণ করবো দুঃখ বা দুঃখ। কিন্তু যখন আমি বিসর্গ দিলাম, এই বানানে কিন্তু বিসর্গ আছে, আমাদের জানি। এই বিসর্গ উচ্চারণটা কিভাবে হলো? বিসর্গ দেওয়ার কারণে কি উচ্চারিত হলো? দুঃখ, দুঃখ। আমার সাথে উচ্চারণ করো, দুঃখ হলো। এটি হলো দুঃখ বা দুঃখ, দুঃখ বা দুঃখ, কিন্তু আমার উচ্চারণ হবে দুঃখ, দুঃখ। এই যে বিসর্গ আসাতে কি হলো? দুঃখ। এখানে একটা ধাক্কা আছে, দূর পরে একটা ধাক্কা খেয়ে হলো দুঃখ। এই জন্য এই বিসর্গ যখন বসলো তখন এর মধ্যে বসে বিসর্গ তার কি পেল? তার উচ্চারণ হওয়ার ক্ষমতা পেল।
কিন্তু সে নিজে নিজে বসলে তার কোনো মূল্য নেই। অবশ্যই তাকে অন্য কোনো ধ্বনি বা বর্ণের আশ্রয় নিতে হবে। এই জন্য অঙ্ক, অনুসার এগুলা কিন্তু মাত্রা অঙ্ক। এখন আমি যদি লিখি স্বরেও, তাহলে কি হলো অক বা অক। অঙ্ক হলো অঙ্ক বানান আমরা কি জানি? অঙ্ক বানান লিখতে হলে অক লিখলে তো অঙ্ক হলো। তখন আমরা অনুসার নিতে হবে। এই অনুসারের সাহায্য নিয়ে শব্দটি পূর্ণ হলো, অনুসারও তার উচ্চারণের যোগ্যতা পেল। এখন তোমরা এই তিনটি শব্দ আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ কেন এদেরকে পরাশ্রয়ী বর্ণ বলা হয়। ঠিক আছে বন্ধুরা, এই চারটি তোমরা লিখেছ, অবশ্যই চারটি লিখে রাখলে তোমাদের জন্য ভালো হবে, বুঝতে সুবিধা হবে। আমি তোমাদেরকে সংজ্ঞাগুলো লিখে দিলাম না, কারণ এগুলো বইতে লেখা আছে। আগে পড়েছ, তোমাদের কাছে অনেক হার্ড মনে হয়েছে। আমি আশা রাখি আজকের ভিডিওটি দেখলে এটি যখন তোমরা বইতে পড়বে আগের চাইতে অবশ্যই তোমাদের সহজ লাগবে। কারণ তোমরা এখন বুঝতে পেরেছ কেন উৎসবর্ণ তালব্য মধ্যমস্য দন্তস্য ভকে উৎসবর্ণ বলা হয়। আমি আরেকবার বলে ফেলি, কারণ আমাদের ফুসফুস থেকে তাড়িত বাতাস, তোমরা এটা জানো যে কোনো ধ্বনি উচ্চারিত হওয়ার সময় আমাদের এই ফুসফুস থেকে স্বরতন্ত্রী হয়ে বাতাস বের হয়ে আসে এবং মুখবিবরের কোনো না কোনো জায়গায় আঘাতপ্রাপ্ত হয়ে সেটি উচ্চারিত হয়। এই উচ্চারণ স্থান অনুযায়ী আমরা এদের নাম দিই। তো উৎসবর্ণের নাম কেন উৎসবর্ণ? কারণ হলো উৎসবর্ণের সময়, উচ্চারণের সময়, এই চারটি বর্ণ উচ্চারণের সময় আমাদের ফুসফুসতাড়িত বাতাস একটু বেশি পরিমাণে বের হয়ে আসে, একটু জুড়ে বের হয়ে আসে, এবং এই চারটি বর্ণ উচ্চারণ করার সময় আমরা অন্য বর্ণের চাইতে একটু বেশি সময় ধরে উচ্চারণ করি। এই জন্য এগুলোর নাম হলো উৎসবর্ণ। আরেকটি আমি বলেছি এই তিনটি তালব্য মধ্যমস্য অল্প প্রাণ অঘোষ বর্ণ, ও হলো মহাপ্রাণ ঘোষ বর্ণ। এই অল্প প্রাণ মহাপ্রাণ আমি তোমাদেরকে বুঝাই নাই, কারণ এগুলো আমি অনেক ভালো করে তোমাদেরকে আগে বুঝিয়েছি। প্রয়োজন হলে যদি আমরা সময় পাই, বৎসরের কোনো না কোনো সময় আমাদের ব্যাকরণ অংশ শেষ হয়ে গেলে আবারও আমি বুঝাবো। 2 নম্বরে ছিল অন্তস্থ বর্ণ। আমি কি বলেছিলাম? উৎসবর্ণ এবং বর্গীয় বর্ণ আমরা আগে পড়েছি, আজকে আমরা বর্গীয় বর্ণ পড়ি নাই। তোমরা ভালো করে ভিডিওগুলো দেখে নিবা। আমি বারবার বলছি, আমার এই লাগাতার 3টি ভিডিও ছিল 4র্থ এবং 5ম শ্রেণীর জন্য। এই ভিডিওগুলি তোমরা আবার একবার দেখে নেবে। বর্গীয় বর্ণ এবং উৎসবর্ণের অন্তে বা বর্গীয় বর্ণ এবং উৎসবর্ণের মাঝখানে বা অন্তে কিছু বর্ণ আছে, মাঝামাঝি কিছু বর্ণ আছে, সেই বর্ণগুলোকে অন্তস্থ বর্ণ বলে। অন্তস্থ বর্ণ কোনগুলা? অন্তর্জ, লব, এই বর্ণগুলি অন্তস্থ বর্ণ। এখানে আমি আরেকটি বিষয় বলেছি, এটি হলো অন্তস্থ ব। আবার আমরা প, ফ, ব, প, ম, বর্গীয় বর্ণে আরেকটি ব পেয়েছিলাম, সেটিকে বলে বর্গীয় ব। আমি যদি পারি আজকে কিছুটা তোমাদেরকে টাচ দিব, এটি একটু নোট করতে হবে। আমি আগামী ক্লাসে নোট করে রেখেছি, আজকে হয়তো বা সময় দিয়ে পারবো না, আমি তোমাদেরকে নোট করে দিব। জীবনেও তোমাদের ভুল হবে না কোনটি বর্গীয় ব, কোনটি অন্তস্থ। 3 নম্বরে ছিল তারণজাত বর্ণ, ডয় বিন্দু র, ঢয় বিন্দু র। এটি একদম সহজ, আমি তোমাদেরকে আমার সাথে উচ্চারণ করিয়েছি, তোমরা উচ্চারণ করে দেখতে পারো। ডয় বিন্দু র, এটি উচ্চারণের সময় আমাদের জিহ্বার যে অগ্রভাগ মানে সামনের অংশ, জিহ্বার যে মূল না, জিহ্বার অগ্রভাগ একটু উল্টিয়ে গিয়ে আমাদের উপরের পাটির দাঁতের তলায় লেগে একটা তাড়নার সৃষ্টি করে। এই যে তারণজাত একটা ব্যাপার ঘটে, এই জন্য এই দুটি বর্ণকে তারণজাত বর্ণ বলা হয়। পরাশ্রয়ী বর্ণ, বন্ধুরা আমাদের এত ঝামেলার দরকার নেই যে এগুলা স্বাধীনভাবে বসতে পারে না, এগুলো অত কিছু বলার কোনো দরকার নেই। আমরা সোজাভাবে বলবো এই বর্ণগুলি কখনো কোনো শব্দে স্বাধীনভাবে বলতে পারে না, কোনো না কোনো বর্ণ বা ধ্বনির আশ্রয় নিয়ে তারা
শব্দের মধ্যে তাদের উচ্চারণের স্থান পায়। এজন্য এগুলোকে পরাশ্রয়ী বর্ণ বলে। কোনগুলা পরাশ্রয়ী বর্ণ? অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। আমি তোমাদেরকে উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিয়েছি। নিশ্চয় তোমরা উদাহরণগুলি দেখেছ বা লিখেছ, আর তোমাদের বুঝতে অসুবিধা হবে। এখন আমি একটু কাজ দিই। ব, এই যে একটা হলো বর্গীয় ব, একটা হলো অন্তস্থ। দুটা কিন্তু দেখো দেখার বেলায় একই, উচ্চারণের সময় ব ব, আমি কি আলাদা উচ্চারণ করব না? কিন্তু বন্ধুরা এটি হলো বর্গীয় বর্ণ অন্তর্গত, এটি হলো অন্তস্থ বর্ণ। এগুলানের অনেকগুলা নিয়ম আছে। আমি তোমাদেরকে আগামী ক্লাসে আগেই একটু বোর্ডে লিখে রাখবো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, আমার জন্য সুবিধা হবে। আজকে শুধু আমি তোমাদেরকে সামান্য একটু কাজ দিই। বর্গীয় বর উচ্চারণ হলো ইংলিশ বিএ, এটি হলো বর্গীয়। যখন ইংলিশ বিএর মতো উচ্চারণ হবে তখন এটি হবে বর্গীয়। আর অন্তস্থ ব যেগুলো, সেগুলো হবে ইংলিশ ডাব্লিউ ওয়াই। যেগুলো ডাব্লিউ এ ওয়ার মতো উচ্চারণ হবে সেগুলো হলো অন্তস্থ ব, আর বর্গীয় ব হলো যেগুলো সরাসরি বি এর মতো, এটা হলো বর্গীয়। এটি হলো অন্তস্থ। এখানে আমি তোমাদেরকে দুটি উদাহরণ দিব। উদাহরণ দিলেই তোমরা কি করতে পারবা, বুঝতে পারবা। যেমন বর্গীয় ব, আমি লিখলাম গণ, এখানে লিখলাম স্বামী। এর বাইরেও আরো কিছু নিয়ম আছে, সেগুলো আমি তোমাদেরকে নোটস করে দিব। আগামী ক্লাসে আমি বোর্ডে লিখে রাখবো, এগুলো তোমাদের লিখতে হবে। আজকে জাস্ট তোমাদেরকে বর্গীয় ব আর অন্তস্থ ব সম্পর্কে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এখন মনে করো সম্বোধন, এটা বর্গীয় ব হলো কেন, আর স্বামী কেন অন্তস্থ ব হলো। সম্বোধন, এটাকে যদি আমি ভাঙি তাহলে হচ্ছে সম ধন। এই বটা কি সরাসরি আসছে? ইংলিশ বি এর মতো আসছে ব, যদিও বয় অকার, কিন্তু বটা তো সরাসরি আসছে, তাই না? এই জন্য এটি বর্গীয় ব, বটা সরাসরি আসছে। এইভাবে উদ্বোধন, উদ্বোধন যদি আমি লিখি তাহলে উদ্বোধন, বটা সরাসরি আসবে, এই জন্য এটি বর্গীয় ব। আর আমি কি বলেছি, অন্তস্থ ব মানে হচ্ছে ইংলিশ ওয়ার মতো উচ্চারণ। এটি বাংলায় মনে করো অনেকভাবে লিখে যায়, ওয়া ওয়া ওয়া, বিভিন্ন ভাবে আসতে পারে। ওয়া ওয়া, এই ওয়া বাংলায় বিভিন্ন ভাবে আসতে পারে। তো আমি ইংলিশ দিয়ে বুঝাচ্ছি ওয়া স্বামী। এই স্বামী, এটি কিন্তু এটি সংস্কৃত শব্দ থেকে এসেছে। তো সংস্কৃত শব্দ থেকে এসেছে, আমরা এটির নাম কিন্তু আসলে কিন্তু এখন এটিকে যদি ভাঙি তাহলে দেখো সু ওয়া মি, কি দাঁড়ালো দেখো তো? এখানে কি সরাসরি আসছে? এটা কি সরাসরি বি আসছে বা ব আসছে? আসে না। কি সব আসছে? ওয়া। আমরা আগেই বলেছি, যদি ইংলিশ ওয়া, ওয়া মানে বাংলায় ওয়াটাকে যে কোনো ভাবে লেখা যায়। এখানে আমি প্রথম যেটি লিখেছি সেটি আসছে সু ওয়া মি, স্বামী। স্বামীকে ভাঙলে কি দাঁড়াচ্ছে? সু ওয়া মি।
তো যেহেতু ওয়া আসছে তাহলে এটি কি ব অন্তস্থ। ঠিক আছে বন্ধুরা, আমরা এখানে পেলাম সম্বোধন, উদ্বোধন, এগুলোতে ব সরাসরি আসছে, এর জন্য এটি বর্গীয় ব। অন্তস্থ বতে অবশ্যই ওয়া, ইংলিশ ওয়া মানে বাংলায় ওয়া 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 যে কোনোভাবে আসতে পারে। যখন ওয়া ইংলিশে ওয়ার মতো উচ্চারিত হবে তখন সেটি কি হয়ে যাবে অন্তস্থ। সরস্বতী, এই সরস্বতী, সরস্বতী কি? সরস্বতী একজন দেবীর নাম। আমরা কি জানি? আমরা হিন্দু ধর্মে অনেক দেবদেবীর নাম জানি। এখন সরস্বতী একজন দেবীর নাম। এই সরস্বতী শব্দটা কিভাবে আসছে? এই সরস্বতী শব্দটা আসছে কি থেকে আসছে বন্ধুরা বলো তো? দেবদেবীর নাম সবগুলাই হচ্ছে সংস্কৃত। তো সরস্বতী এটাকে যদি আমরা লিখি তাহলে এটাকে অর্ধ বাংলা হয়ে আসছে সরস ওয়া, সরস ওয়া। এটিকে ভাঙব, ভাঙলে কি দাঁড়াবে? সরস, সরস, তারপরে ওয়া, তারপরে কি দাঁড়ালো বন্ধুরা? দেখো তো ওয়া আসলো, ওয়া আসছে। তাহলে এইখানে দেখা যাচ্ছে যেহেতু ওয়া আসছে, ইংলিশ ওয়া, WA ওয়া, এটি বাংলায় ওয়া আসছে, তাহলে আমরা জানি যে এখানে ফার্স্টে লিখেছি ইংলিশের সাথে মিল থাকতে হবে, সরাসরি বি অথবা ওয়া। যেহেতু ওয়া এসেছে এটি কি অন্তস্থ। এটি বর্গীয় বর্ণ, এই যে দেখিয়ে দিলাম। এখানে আমি আরেকটি দেখিয়ে দিই তোমাদেরকে, এখানেই দেখিয়ে দিই উদ্বোধন, উদ্বোধন। দেখো এটিকে আমি যদি ভাঙি তাহলে কি আসে? উদ, তারপরে হলো ব, তারপরে ব এসেছে, ব, যদিও বয় অকার কিন্তু এখানে সরাসরি ব এসেছে, ও আসে। ইংলিশ ওয়ার মতো আসে না, বি এর মতো আসছে। এখানে বানানে ওকার আছে বলে ওকার আসছে, কিন্তু সরাসরি বটি আমরা এখানে পেয়েছি, এখানে ওয়া আসে না। সুতরাং এটি কি বর্গীয় ব। তাহলে তোমরা বর্গীয় ব, অন্তস্থ ব, এই যে পদ্ধতিতে আমি দেখালাম এটি কিন্তু যথেষ্ট। তারপরে আরো 2-3টা নিয়ম আছে, সেই 2-3টি নিয়ম আমি আজকে ভিডিও লম্বা হয়ে যাবে এবং তোমরা লিখতেও পারবে না, সময় পাবে না, আমিও লিখে দিতে গেলে সময় লাগবে। এই জন্য আরেকদিন আমি তোমাদেরকে আগে বোর্ডে লিখে রাখবো, তোমরা নিয়মগুলো লিখে ফেলবে। আজকে আমি যেগুলো তোমাদেরকে শিখালাম এই দুটি তোমাদের লেখার দরকার নেই। আগামী ক্লাসে আমি এই 2টি সূত্র লিখে দিব, তোমরা খাতায় লিখে রাখবে। এগুলো হলো টেকনিকের মাধ্যমে শেখা, যাতে জীবনেও কোনোদিন তোমাদের ভুল না হয়। এটা ইম্পর্টেন্ট জিনিস যে বর্গীয় বয় এবং অন্তস্থ বয়ের মধ্যে পার্থক্য কি, না হলে আমরা শব্দ সম্পর্কে জানতে পারবো না, বুঝতে পারবো না। বন্ধুরা, আমাদেরকে অবশ্যই বাংলা ভাষা শিখতে হলে ব্যাকরণ শিখতে হবে। ব্যাকরণের প্রত্যেকটা জিনিস আমাদেরকে সূক্ষ্মভাবে জানতে হবে। এই জন্য আমার অনুরোধ, ব্যাকরণ ক্লাসে কেউ কোনো দিকে তাকাবো না, একদম লক্ষ্য থাকবে আমার দিকে বন্ধু। আর যদি লেখা লাগে তাহলে আমি বলবো CW খাতাতে তোমরা মন দিয়ে লিখবা, এগুলো হোমওয়ার্ক খাতায় পরবর্তী করবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে অনেক কিছু হলো। আমি আজকে আর ক্লাস বাড়াবো না, লম্বা করবো না। আগামী ক্লাসে যেদিনই হোক, যেদিনই সুযোগ হবে তোমাদেরকে আমি বর্গীয় ব, অন্তস্থ ব, বাকি সূত্রগুলো দিব। আজকের 2টি সূত্র আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছি, কিন্তু সূত্র 2টি তোমাদেরকে দিয়ে দিব, যাতে তোমরা তোমাদের সারা জীবনের জন্য নোটস করে রেখে দিবা। সারা জীবন তোমাদের আর এই 2টো জিনিস ভুল হবে না।
তো আজকের মতো এখানেই আমি বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের জন্য আমি দোয়া করবো আগামী ক্লাস পর্যন্ত, যতদিন দেখা না হয় আমার জন্য সবাই দোয়া করো। আর তোমার মা বাবাকে আমার সালাম দিও। যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজাতে ভুলবা না, তাহলে আমার ভিডিওগুলো তোমরা সরাসরি যখনই দিব তখনই পেয়ে যাবে। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আপুনিজ এডুকেশন। তোমরা এই আপুনিজ এডুকেশনের সার্চ দিলেই কিন্তু আমার ভিডিওগুলি তোমরা দেখতে পাবে। আমার পিছনের ভিডিওগুলি যদি বাদ করে তোমরা সার্চ দিয়ে দেখে নেবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আল্লাহ হাফেজ।